উফ, আম্মি কি শুরু করলা? সকাল সকাল তোমার এই নিরীহ বাচ্চা মেয়েটার আরামের ঘুমটা হারাম কেন করতেছো? সকাল সকাল তাই না? এখন কয়টা বাজে জানিস? জানি তো, এই 6টা অথবা 6:30 হবে আর কি। স্বপ্নে দেখলি নাকি যে এখন 6টা বা 6:30 বাজে? এখন 9:30 বাজে। আজকে কলেজে যাবি না নাকি? কি? আম্মি, 9:30 বেজে গেছে আর তুমি আমাকে এখন ডাকতেছো? জি না নবাব কন্যা, আপনাকে আমি এই পর্যন্ত তিনবার ডেকে গেছি, আপনার তো ওঠার নামই নেই। আচ্ছা আম্মি, তুমি যাও, আমি 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে আসতেছি। আচ্ছা তাড়াতাড়ি আয়, আমি তোর জন্য নাস্তা রেডি করছি। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে জামা চেঞ্জ করে নিচে এসে দেখি ডাইনিং টেবিলে আম্মি যান আমার জন্য কত সুন্দর করে খাবার পরিবেশন করে বসে আছেন। কিন্তু আমার হাতে যে একদম সময় নেই, তাই জোরে জোরে খাওয়া শুরু করলাম। মুখের মধ্যে ঢুকতেছে না, তাও ঢুকাচ্ছি। আরে ফারহা, এরকম করতেছিস কেন? আটকে যাবে তো, আস্তে আস্তে খাওয়া শেষ কর। আরে আম্মি, তুমি বুঝতেছো না, আজকে এমনিতে অনেক দেরি হয়ে গেছে। তার মধ্যে প্রিন্সিপাল স্যার বলেছেন আজকে 9:45-এর মধ্যে উপস্থিত হতে, কারণ আজকে আমাদের নতুন স্যার আসবে, ওনারে ওয়েলকাম জানাতে হবে। টেলকাম আবার কি? উফ আম্মি, তুমিও না ওয়েলকাম বুঝো না? রহিমার থেকে জেনে নিও। এখন তোমাকে ওয়েলকাম বোঝাতে গেলে অনেক সময় লাগবে, তার থেকে ভালো আমি কলেজে যাই। বাই। সাবধানে যাস। এই রহিমা, টেলকাম কি রে? আরে খালাম্মা, টেলকাম বোঝেন না? ওই যে ফুল দেয়া নয় লোকজনে আপ্যায়ন করে না, সেইটারে টেলিকাম কয়। আপাতত টেলকাম ইংরেজিটা আমার থেকে শিখেছে। তাই নাকি? দূর, রাস্তায় তো একটা রিক্সাও তো নেই, কি যে করি। আর মাত্র 4 মিনিট আছে সময়। আরে ওই যে গাড়ি একটা আসতেছে, যদি লিফট চাইলে না দেয় তাহলে তো আরো দেরি হয়ে যাবে। কি করি, পাইছি, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকি, তাহলে তো আর আমার উপর দিয়ে গাড়ি নিয়ে যেতে পারবে না। তা না হলে দেখা যাবে লিফট না দিলে উল্টা আমায় ছক্কা মেরে চলে যাবে। কিন্তু এ কি, ড্রাইভারটা কি দেখতেছে না আমি রাস্তার মাঝে দাঁড়িয়ে আছি? গাড়িটা একদম আমার সামনে এসে ব্রেক করলো। আমার তো ভয়ে হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা। আর একটু হলে স্বর্গের টিকিটটাও ওকে হয়ে যেত। আমি তো রাগে ফুলতেছি, এমন সময় গাড়ি থেকে একটা লোক বের হয়। লোকটারে দেখে তো আমি পুরাই ক্রাশ, কিন্তু আবার মনে পড়লো ঝগড়া করা তো বাকি রয়ে গেল, তাই রেগে লোকটার সামনে গেলাম। এই মিয়া, চোখ কি পকেটে রাখেন, নাকি আপনার চোখগুলো বন্ধক দিয়া এই চশমাটা কিনছেন? আর একটু হলে তো আমার উপরে পাঠাই দিচ্ছিলেন। আচ্ছা, কোনোভাবে কি আপনি দিনকানা নাকি? হোয়াট দি? তুমি জানো তুমি কার সাথে কথা বলতেছো? একে তো রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিলে, এখন আবার গায়ে পড়ে ঝগড়া করতেছো। এই যে মিস্টার দিনকানা, আপনি কি বলতে চাচ্ছেন আমি ঝগড়াটে? আরে না না, শুধু ঝগড়াটে নয়, পাগলও বটে। কি? আমি পাগল? আপনি পাগল? লাল বাদর, হনুমান, হাতি, বিল্লি, সাদা কুমির, বজ্জাত, রাক্ষস, ডেভিল, আরো কি কি যেন ছিল। আচ্ছা আপাতত এইগুলোই। স্টুপিড গার্ল, পাগল আমি নয় তুমি। পাগল না হলে রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিলে কেন? মনে মনে, আরে তাই তো, আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিলাম কেন? উফ, লেট হয়ে যাচ্ছে। লোকটার সাথে ঝগড়া না করে একটু পাম দেই, না হলে আজকে আমার কলেজ যাওয়া হবে না। আপনার ভাবা কি আজকে শেষ হবে? না আসলে ভাইয়া, আমার না একটু লিফট চাই,
কলেজের দেরি হয়ে যাচ্ছে, কিন্তু এখনো একটা রিক্সাও পেলাম না। আমায় একটু লিফট দেন না প্লিজ। নো ওয়ে, কখনো না। তোমার মতো ঝগড়াটে মেয়েকে আমি লিফট দেব না। আর আমি তোমার কোন জন্মের ভাই হই? আচ্ছা ভাইয়া, আর কখনোই আপনাকে ভাইয়া বলবো না, ঝগড়াও করব না আপনার দিব্যি। আচ্ছা, লিফট দিতে পারি, তবে একটা শর্তে। শর্ত? সামনেই তো নেমে যাব, আবার শর্ত কেন দিচ্ছেন? একটা নিরীহ ভদ্র মেয়ের সাথে আপনার এমন করতে কষ্ট হবে না? নিরীহ আবার ভদ্র? এত কথা না বলে শর্তে রাজি কিনা সেটা বলো। কি শর্ত সেটা তো বলেন। ইয়েস অর নো? আরে ইয়েস অর নো? ইয়েস ইয়েস। গুড। শোনো, সারা পথ কান ধরে রাখবা আর বলবা সরি রাহাত, সরি রাহাত। বুঝেছো? তার মানে এর নাম রাহাত? শয়তান, তুই আমারে শাস্তি দিচ্ছিস তাই না? একবার সুযোগে পাই, দেখবা তোমারে আমি কি করি চান্দু। আমার নামও ফারহা। ওকে, তবে শুরু করা যাক। আমি সারা রাস্তা কান ধরে সরি রাহাত করতেছি, কিন্তু মনে মনে ঠিকই ওরে ওয়াশ করতেছি। আর বজ্জাত ডেভিলটা আর চোখে তাকিয়ে তাকিয়ে হাসতেছে। অবশেষে গন্তব্যে এসে পৌঁছালাম। গাড়ি থেকে নেমে ওনাকে একটা ভেংচি কেটে চলে আসি। যথা টাইমে পৌঁছাতে পারলাম না, কারণ তখন অলরেডি 10টা বেজে গেছে। কিন্তু কপাল ভালো, কারণ আমার শাকচুন্নি বান্ধবী বলল স্যার নাকি এখনো পৌঁছায় নাই। তাতে আমার কি? আমার জন্য তো ভালোই হয়েছে। মানে এ যাত্রায় বেঁচে গেলাম। খুশিতে নাগিন ডান্স দিতে ইচ্ছা করতেছে, কিন্তু সেই খুশি আর বেশিক্ষণ থাকলো না। সামনে তাকিয়ে যা দেখলাম, তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সামনে তাকিয়ে দেখি রাহাত নামের লোকটা আমাদের দিকে এগিয়ে আসতেছে, আর সবাই ওনাকে ফুল দিয়ে বরণ করতেছে। সব তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমার প্রাণপ্রিয় বেষ্টু বান্ধবী জিহাকে জিজ্ঞেস করলাম, জিহা, এই জিহা, লোকটা কে রে? ফারহা, মাথা খারাপ করিস না, যেন একদম ঢং করবি না। সত্যি জানি না, বল না কে এই লোক? এইটা আমাদের নতুন আইসিটি টিচার। কি? জি। কিন্তু ওনার নাম তো আরিয়ান আহমেদ। জি না, আরো একটু বাকি আছে। আরিয়ান আহমেদ রায়হাত। দেখ না স্যার, কিন্তু হেপি হ্যান্ডসাম, কি কিউট। আর দেখ সব মেয়েগুলো কিরকম করে তাকিয়ে আছে স্যারের দিকে। ওই লুচু মাইয়া, স্যারের দিকে একদম নজর দিবি না। স্যারের উপর নজর দিলে পাপ হবে, পাপ, বুঝছিস? মনে মনে শেষে কিনা এই বজ্জাতের হাড্ডিটাকেই আমাদের আইসিটি টিচার হতে হলো। কিন্তু যাই হোক, বজ্জাতটা কিন্তু পুরাই কিউটের ডিব্বা। আমি তো পুরাই ক্রাস্ট। এসব ভাবতেছি আর স্যারকে দেখতেছি। এমন সময় স্যার আমার সামনে এসে দাঁড়ালো। আমি কিছু বলতে যাব, তার আগেই চলে গেল। আজব, এইভাবে চলে যাওয়ার কোনো মানে হয়? রাগে মাথাটা ফেটে যাচ্ছে। ইচ্ছা করতেছে বজ্জাতের সব চুল ছিঁড়ে ফেলি, কিন্তু তা কি কখনো সম্ভব? আপনারাই বলেন। তাই রাগে দুঃখে হনহন করে সেখান থেকে এসে ক্লাসরুমে বসে আছি। এর আবার কি হলো? এ মেয়ের মতে গতি বুঝি না কিছু। ওই, বাতাসের মতো এভাবে চলে আসলি কেন? সেটা তোকে বলবো কেন? বললি না কেন? এই শয়তানি, তুই চুপ থাকতে পারিস না? সব সময় এত কেন কেন করিস কেন? যা বাবা, আমি আবার কি করলাম? তুই তো চলে আসলি। তুই চুপ করবি নাকি আমি তোর মুখে সেলাই করে দেব? ধুর, তোর সাথে কথা বলাই বেকার।
ওই বজ্জাত মেয়া, তুই কোন অফিসের ম্যানেজার রে, যে আমার সাথে কথা বললি আর অমনি বেকার হয়ে গেলি? বোন, মাফ করে দে, ভুল হয়ে গেছে। হুম, থাক থাক, অনেক হইছে, আর পায়ে ধরে ক্ষমা চাইতে হবে না। আজব, তোর পায়ে ধরলাম কখন? আবার বকবক করছিস? যথাসময়ে ক্লাস শুরু হলো। ঝগড়া বাদ দিয়ে সবাই পড়ায় মনোনিবেশ করলো। তৃতীয় ঘন্টায় রাহাত স্যার আমাদের ক্লাসে আসলেন। প্রথমে তিনি নিজের পরিচয় দিলেন, তারপর একে একে সব স্টুডেন্টের সাথে পরিচিত হলেন। ছেলেদের সাথে খুব হেসে হেসে কথা বললেও মেয়েদের সাথে সাধারণভাবেই কথা বললেন। কিন্তু যাই বলি না কেন, স্যারের হাসি কিন্তু হেব্বি সুন্দর। দাঁতগুলো হালকা বাঁকা হওয়ার কারণে হাসিটা অসম্ভব সুন্দর লাগতেছে। আমি যদি কবি হতাম, এতক্ষণে 10-12টা কবিতা লিখে ফেলতে পারতাম। আপনাদের ভাগ্য ভালো যে আমি কবি না, না হলে আমার কবিতা পড়তে পড়তে আপনাদের জীবন তেনা তেনা হয়ে যেত। জিহা আমার কানে কানে এসে বলল, শুনেছি স্যার নাকি শান্তশিষ্ট, কিন্তু অনেক রাগী, আর উনি নাকি মেয়েদের সাথে তেমন কথা বলে না। তা তো দেখতেই পাচ্ছি, দেখছিস না চেহারাটা কেমন প্যাঁচার মতো করে রাখছে। মিস জিহা অ্যান্ড ফারহা, এইটা তোমাদের কথা বলা বা হাসাহাসি করার জায়গা না। তোমাদের জন্য অন্যদের পড়ায় ডিস্টার্ব হচ্ছে, তাই তোমাদেরকে ক্লাস থেকে বের করতে আমায় বাধ্য করো না। সরি স্যার। ইটস ওকে। জিহাকে চিমটি কেটে ফিসফিসিয়ে, শয়তান পোলা, তোর জন্য স্যার আমাকে ক্লাস থেকে বের করার হুমকি দিয়েছেন। কি? আমি কি একা কথা বলছি নাকি? তুই বলিস নাই? আর হুমকি তোকে একা দিছে নাকি, আমাকে দেয় নাই? তোকে দিছে ঠিক করেছে বজ্জাত, তোর জন্য আমাকেও দিল। তোকে তো আমি মিস ফারহা, দাঁড়াও। আসলে স্যার, তোমাকে এক্সপ্লেন করতে বলি নাই, দাঁড়াতে বলেছি। জি হ্যাঁ, তুমি বসে আছো কেন? স্যার। দাঁড়াও, দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করবা, এটা তোমাদের শাস্তি। মনে মনে 14 গোষ্ঠী উদ্ধার করতেছি। তারপর উনি প্রোগ্রামিং নিয়ে কিছুক্ষণ আলোচনা করলেন, আর কালকের পড়া হিসেবে প্রোগ্রামিংয়ের ভাষার পুরো অধ্যায়টা দিয়ে চলে গেলেন। আজব, এইটার কোনো মানে হয় নাকি? এমনিতেই এই অধ্যায়টা এত কঠিন, তার মধ্যে একদিনে পুরোটা কিভাবে শেষ করব? এই জিহা, জিহা, জিহা। উফ, গরুর মতো এইভাবে চিল্লাচ্ছিস কেন? কানের পর্দা ছিঁড়ে ফেলবে নাকি? কি বললি শয়তান? কি? আমি গরুর মতো চিল্লাই? আজকে তোর একদিন কি আমার যতদিন লাগে। শয়তান, বিল্লি, ছাগল, পচা আলু, পচা ডিম, কচু, হাতি, আরও আছে, কিন্তু মনে আসতেছে না। আচ্ছা, পরে বলবো নে। উফ, যা মা, আমার অফ যা। আমারই ভুল, কেন তোর সাথে কথা বলতে যাই, এলিয়েন একটা। কি বললি তুই? আমার সাথে কথা বলাই তোর ভুল হয়? আরে না, এটা তো আমার ভাগ্যে, বরং তুই আমার সাথে কথা বলিস এটাই তোর ভুল। রাইট। এখন বল, কি জন্য ডাকছিস? ও হ্যাঁ, বলছিলাম কি, এই স্যারের কি মাথা তার একটা সিরা? কই না তো, কেন? তা না হলে একদিনের মধ্যে এই অধ্যায়টা শেষ করতে পারবে কেউ? এইটা ওনার মাথায় আসে নাই? তবে শেষ করব আল্লাহই জানে। আমি তো বাবা পারবো না। তুই যে পড়াছর, এটা আমাকে বলতে হবে না। নিজে যেন বিদ্যাসাগর। আচ্ছা চল, বাসায় যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। চল। আমি আর জিহা বের হয়ে রিক্সার জন্য ওয়েট করছিলাম। এমন সময় জাহিদ ভাইয়া বাইক নিয়ে এসে আমাদের সামনে দাঁড়ায়। এই জাহিদ ভাইয়াটা হচ্ছে আমাদের বড় ভাই, মানে অনার্সে পড়ে। 1 নম্বরের লুচু, মেয়ে দেখলেই গায়ে পড়ে কথা বলতে চলে আসে। হাই ফারহা এন্ড জিহা। বাই ভাইয়া। নাইস জোকিং। তা তোমরা এখানে দাঁড়িয়ে আছো যে? আসলে ভাইয়া, কিছুক্ষণ পরে এইখানে
সার্কাস দেখাবে তো, তাই আমরা এখানে দাঁড়িয়ে আছি। মানে? আরে ভাইয়া, ওই তুই চুপ কর তো, খালি উল্টো পাল্টা বক বক করছিস। আসলে ভাইয়া আমরা রিস্কা পাচ্ছি না, তাই দাঁড়িয়ে আছি। ওহ, এই ব্যাপার। তোমরা চাইলে আমি তোমাদের হেল্প করতে পারি। তার আর দরকার হবে না ভাইয়া, ওই যে রিক্সা আসতেছে। আমরা তাহলে যাই ভাইয়া। বাই ভাইয়া। বাই। তারপর আমি আর জিহা একই রিক্সা করে চলে আসি। জিহাদের বাসা ও আমাদের বাসা একই রাস্তা দিয়ে হলেও আমাদের বাসা একটু দূরে। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কালকের পড়ার চিন্তা করতে করতে একটা লম্বা ঘুম দিলাম। আসলে আমার যখন পড়ার চিন্তা বেশি হয় তখন আমার ঘুমও বেশি আসে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। আইসিটি বই খুললে আমার মাথার উপর যেন বাস পড়ে, কিন্তু মাথায় ঢুকে না। যে এই বইটা বের করছে তারে যদি পাইতাম, বইয়ের সব পৃষ্ঠা পানিতে চুবিয়ে শরবত গুলে খাওয়াইতাম। ইতর অভদ্র লোক, এইরকম হার্ড বই কেউ বের করে নাকি? 1 ঘন্টা ধরে পড়তেছি আর প্রোগ্রামগুলো লিখতেছি, কিন্তু কিছু কচুপোড়া মাথার মধ্যে কিছুই ঢুকতেছে না। ধুর, এত পড়ে কি হবে? তার থেকে আমি বরং খেয়ে দিয়ে ঘুমাই। কালকেরটা কালকে দেখা যাবে। ডিনার করে শুয়ে আছি আর স্যারের কথা ভাবতেছি। স্যারের কথা বলার ধরন, হাসি, চালচলন সব কিছুর উপর আমি ক্রাশ। ইস, এখন স্যারের হাসিটা খুব দেখতে ইচ্ছা করতেছে, কিন্তু তা তো সম্ভব না। তাই মন খারাপ করে বসে আছি। এমন সময় মনে পড়লো, আরে ফেসবুকে ওনার নাম দিয়ে সার্চ দিয়ে একবার দেখলেই তো হয়। যেই ভাবা সেই কাজ, ওনার নাম লিখে সার্চ দিলাম। আরে বাস, সবার প্রথমে স্যারের আইডি আসছে। আইডিতে ঢুকে একটা পিক দেখে আমি পুরাই ফিদা। সব পিকের মধ্যেই হিরো লুক। স্যারের আইডিতে ঘোরাঘুরি করতে করতে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আমি নিচে ডাকতেছে নাস্তা করার জন্য। আমি আর দেরি না করে নিচে চলে গেলাম। আব্বু, আম্মি আর আমি একসাথে নাস্তা করছি আর টুকটাক কথা বলতেছি। আমি আব্বুকে জিজ্ঞেস করলাম, আব্বু তানহাকে কবে নিয়ে আসবে? তাই তো, আমার ছোট মেয়েটা বাসায় নেই। বাসাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। তা ঠিক বলেছ। জানি তো, ও তো তোমাদের আদরের মেয়ে। সবাই ওকে ভালোবাসো, আমায় কেউ ভালোবাসো না। শোনো মেয়ের কথা, পাগলি একটা। আচ্ছা আম্মি, আব্বু আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। সাবধানে যেও ফারহা। বাই। বাসা থেকে বের হওয়ার সময় জিহাকে কল করে বের হতে বললাম। আমি একটা রিক্সা নিয়ে জিহাদের বাসার সামনে এসে জিহাকে নিয়ে দুজন একসাথে কলেজে গেলাম। যথাসময়ে ক্লাস শুরু হলো। বিপত্তি তো ঘটলো তখন, যখন আইসিটি ক্লাস শুরু হলো। সবাই আজকে আইসিটি পড়া নিয়ে অনেক চিন্তায় আছে। না জানি কার কপালে আজকে কি আছে। স্যার আসলেন, সবার থেকে পড়া নিচ্ছেন। যারা পড়া পারতেছে না তাদের দাঁড় করিয়ে রাখতেছেন। অবশেষে আমার পালা আসলো। স্যার জিজ্ঞেস করে বইয়ের দিকে তাকিয়ে আছেন। এই সুযোগে আমি সামনের জনের বই থেকে দেখে দেখে বলা শুরু করলাম। ফারহা, স্যারের দিকে না তাকিয়ে বলতেছি। স্যার শুনতে পাচ্ছেন না, আবার বলা শুরু করলাম। ফারহা, আরে চিল্লাচ্ছেন কেন? ওরে বাবা, স্যার তো দেখি রাক্ষস রূপ ধারণ করেছেন। পড়া বলার সময় ভুল বলছি? কই না তো, সবই তো ঠিক বলেছিলাম। তার মানে আমি যে অন্যজনের দেখে দেখে বলতেছি
এইটা দেখে ফেলেছি। আজকে আমার কপালে দুঃখ আছে। না জানার ভান করে, স্যার কি হয়েছে? কি হয়েছে তাই না? তুমি আমার দিকে না তাকিয়ে বইয়ের দিকে তাকিয়ে পড়া বলতেছো, আবার জিজ্ঞাসা করো যে কি হয়েছে। এই সারছে কাম। এখন কি বলি? কই না তো, আপনি মনে হয় ভুল দেখেছেন। আমি ভুল দেখছি তাই না? আচ্ছা ঠিক আছে, বইটা আমাকে দিয়ে দাও। তাহলে এখন আবার প্রথম থেকে বলো। না মানে আসলে স্যার, আমি না একবার পড়া বললে দ্বিতীয়বার আর বলতে পারি না, ভুলে যাই। তোমার সাহস তো কম না? এমনিতে পড়া শিখো নাই, তার উপর চুরি করে পড়া বলে এখন আবার মিথ্যে বলতেছো। আজকে যারা যারা পড়া শিখো নাই তারা সবাই দাঁড়িয়ে ক্লাস করবে। আর ফারহা, তুমি পড়া না শিখা পড়া চুরি করা আর মিথ্যা বলার কারণে মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকবা। স্যার, যেটা বলছি ওটাই করো। মাঠে দাঁড়িয়ে আছি, ভালোই হলো ক্লাস থেকে বের করে দেওয়ায়। শয়তানটার ক্লাস করার থেকে মাঠে দাঁড়িয়ে থাকা অনেক ভালো। তার মধ্যে শীতকাল। শীতকালে এমনিতে রোদে দাঁড়িয়ে থাকতে আরাম লাগে, কিন্তু একা দাঁড়িয়ে থাকতে বোর হচ্ছিলাম। তাই ক্লাসের সামনে গিয়ে, আসতে পারি স্যার? তুমি, তোমাকে না বললাম মাঠে দাঁড়িয়ে থাকতে? এখানে আসছো কেন? আসলে স্যার, একা একা বোর হচ্ছিলাম, তাই আমার ব্যাগ থেকে চকলেট নিতে এলাম। শীতকালে রোদের মধ্যে দাঁড়িয়ে চকলেট খাওয়ার মজাই আলাদা। আমার কথা শুনে সবাই হাসাহাসি শুরু করে দিল। আজব, এইখানে হাসির কি আছে? হোয়াট? এই মেয়ে, তুমি কি দিয়ে তৈরি আমাকে একটু বলবা? স্যার, মাটি দিয়ে তৈরি। স্যার, আমার চকলেটগুলো নিয়ে যাই। তার আর দরকার হবে না, ক্লাসে ঢুকে যাও। সো সুইট, থ্যাংক ইউ স্যার। ঢুকে যেই বসতে যাব, অমনি রাক্ষসটার ধমক দেওয়া শুরু। বসতেছো কেন? আপনি তো বললেন। তোমাকে আমি বসতে বলেছি? না মানে স্যার, আসলে দাঁড়িয়ে থাকো। উফ, দাঁড়াতে দাঁড়াতে পায়ে ব্যথা হয়ে গেছে। সব কিছু এই বজ্জাত ছাড়টার জন্য হলো। একে তো ছাড়বই না। আর এই জিহা হারামিটাকে দেখেন, আরামে বসে আছে। ইচ্ছা করতেছে সবগুলাই হারামিরে চিবিয়ে খেয়ে ফেলি। উফ, বাঁচলাম। অবশেষে জল্লাদটার ক্লাস শেষ হলো। একটু বসি। তারপর সব ক্লাস শেষ করে বাসায় যাওয়ার জন্য বের হচ্ছিলাম। এমন সময় স্যারের বাইকটা চোখে পড়ল। আর স্যার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য রাস্তাও খুঁজে পেলাম। আগে এই জিহাটাকে ভাগাতে হবে। জিহা, তুই যা, আমার একটা কাজ আছে। কাজটা সেরেই আসতেছি। তুই আবার কোথায় যাবি? এত কথা বলিস কেন? তোকে যেতে বলছি, যা না। আমার কাজটা সেরে চলে আসতেছি। ধুর বাবা, তোর কখন কি কাজ চলে আসে বোঝাই মুশকিল। জিহা বকতে বকতে চলে গেল। আর আমি এই সুযোগে চারপাশটা একবার দেখে নিলাম। কেউ নেই দেখে মুখ থেকে চুইংগাম নিয়ে স্যারের বাইকে লাগানো শুরু করলাম। বজ্জাত ডেভিল স্যার, আমাকে শাস্তি দেওয়া, তাই না? আজকে বুঝবা মজা। চান্দু, তুমি এখনো মরে চিনো নাই। কোনো দিক না তাকিয়ে বাইকে বসার পুরো জায়গাটাতে চুইংগাম লাগাচ্ছি। পিছন থেকে কে যেন ফারহা বলে ডাক দিল। কণ্ঠটা কেমন চেনা চেনা লাগতেছে। ক্লাসের কেউ হয়তো হবে, তাই না তাকিয়ে, আরে ভাই, ডিস্টার্ব করতেছিস কেন? দেখছিস না কাজ করতেছি? এবার একটু জোরে ডাক দিল। বিরক্তি নিয়ে তাকাতেই আমি 440 ভোল্টের শক খেলাম। স্বয়ং জল্লাদ স্যারটা আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার তো কান্না করে দেওয়ার অবস্থা। তুমি আমার বাইকের সামনে কি করছিলে? না মানে আসলে স্যার। তুতলাচ্ছ কেন? বলো কি করছিলে? স্যার, এটা আপনার বাইক? আমি তো জানতাম না। আসলে বাইকটা খুব সুন্দর তো, আমি এমন বাইক কখনো দেখি নাই,
তাই একটু ভালো করে দেখতেছিলাম, এই আর কি। আচ্ছা তাই না? তাহলে তোমার হাতে আর আমার বাইকে এইগুলো কি? কই না তো, আমার হাতে কিছু নাই। আর আপনার বাইকে মনে হয় পাখি ইয়ে করে দিছে। আমি কিছু করি নাই স্যার, বিশ্বাস করুন। পাখি? স্যার, পাখি। স্যার, আমার বাসায় যেতে দেরি হয়ে যাচ্ছে, আমি তাহলে আসি। এসব বলে চলে আসতে যাব, অমনি স্যারের ডাক। আরে ফারহা, তুমি এত কষ্ট করে আমার বাইকের এই অবস্থা করলা, কিন্তু শাস্তি না নিয়েই চলে যাবা, তা কি কখনো হয় বলো? কই স্যার, আমি কিছু করি নাই তো। আচ্ছা কিছু করো নাই তো বাইকে চুইংগাম আসলো কিভাবে? নাকি এখন বলবা যে আমার বাইকেই চুইংগাম খেয়ে নিজের এই অবস্থা করেছে? স্যার, আপনি কিন্তু খুব বুদ্ধিমান, কত সহজে বুঝে গেলেন। রাখো তোমার ফালতু কথা, এক্ষুনি বাইকটা পরিষ্কার করে দিবা, আর বাইক থেকে যত চুইংগাম উঠাবে সব নিজের চুলের মধ্যে লাগাবা। হ্যাঁ? জি হ্যাঁ। তোমার এই ন্যাকা কান্না করে কাজ হবে না, তাড়াতাড়ি করো, আমার কাজ আছে। স্যার, তুমি লাগাবা নাকি আমি লাগিয়ে দেব? আমি লাগালে কিন্তু চুলের এমন অবস্থা হবে যে ডাব্বু মাথা হতে বাধ্য হবে তুমি। তুমি কি চাচ্ছ আমাকে দিয়ে করাতে? ওকে, আই হ্যাভ নো প্রবলেম। তাহলে শুরু করা যাক। স্যার স্যার, এমনটা করবেন না স্যার, আমার এখনো বিয়ে হয় নাই স্যার। আমার আম্মির কতদিনের শখ, তার একটা মেয়ের জামাই হবে, তাকে জামাই আদর করে নিজের হাতে রান্না করে খাওয়াবে। আমার আব্বুর শখের মেয়ের জামাইয়ের সাথে বসে বসে গল্পগুজব করবে। আমার বোনের কত স্বপ্ন, তার একটা দুলাভাই হবে, দুলাভাইয়ের সাথে ঘুরতে যাবে, মজা করবে, আড্ডা দিবে। স্যার, আপনি ওদের স্বপ্নগুলো এইভাবে নষ্ট করে দিয়েন না স্যার। এই মেয়ে বলে কি এসব? আচ্ছা ঠিক আছে, তোমার করা লাগবে না, আমি করে দিচ্ছি। না, আপনার করা লাগবে না, আমি নিজেই করে নিচ্ছি। আরে না না, তুমি কেন কষ্ট করবা, আমি না হয় করে দিই। কত দরদ যেন উতলায় পড়তেছে। না না স্যার, কিসের কষ্ট, আমি করে নিচ্ছি, কোনো কষ্ট হবে না। ওকে ফাইন, তুমি যখন এত করে বলছো তো তুমিই করো। নিজেই নিজের চুলের 12টা বাজাচ্ছি, এই দিনটাও আমায় দেখতে হলো। নিজের পায়ে আমি নিজে কুড়াল মারলে যা হয় আর কি। শয়তান, ইতর, রাক্ষস, হুতুম পেঁচা, রাবিশ, পচা ডিম, হনুমান, সাদা বাদর, কালো বিড়াল, তোর জন্য আমার সাধের চুল নিজের হাতে শেষ করতেছি। তোকে তো আমি কিছুতেই ছাড়বো না। মনে মনে ভকভক না করে তাড়াতাড়ি পরিষ্কার করো। তোকে তো আমি একবার সুযোগ পাই, দেখবি তোর কি অবস্থা করি আমি। স্যার, শেষ, এবার তাহলে আমি যাই। যাও। আর শোনো, আর একবার কিছু করার আগে ভেবে চিন্তে করবা, ঠিক আছে? আমার ইয়া লম্বা লম্বা চুল এই বজ্জাতটার জন্য ছোট করে ফেলতে হলো। বজ্জাত, তোরে যদি সুযোগে পাই না, তোর এমন অবস্থা করব যে আমি নিজেই নিজেকে ভয় পেয়ে যাব। এই ভেবে যে আমি তোর এই অবস্থা কি করে করলাম, তোকে তো এখন ইচ্ছা করতেছে চিবিয়ে খেয়ে ফেলি। ধর, এই বজ্জাতটাকে শাকচুনিটা খেলে আমি নিজেও বজ্জাত হয়ে যাব, তার থেকে না খাওয়াই ভালো। ধুর ছাতার মাথা, কি করব কিছুই বুঝতে পারছি না। রুমে বসে বসে বজ্জাত চায়ের কথা ভাবছিলাম, হঠাৎ পেছন থেকে ভাউ করে উঠল, ও মা গো আমিনি। আরে আপু, চেঁচাছিস কেন? আরে আমি তানহা, মানে তোর বোন। নাকি আজকাল আমাকে ভুলে গেছিস? বেয়াদব মাইয়া তুই, তুই কবে আসলি? আর রুমে ঢোকার সময়
নক করে ঢুকবি না? আমি তো ভাবলাম। কি ভাবছিস, ভূত? এখনই আসছি আব্বুর সাথে। আচ্ছা আপু, তুই এত ভীতু কেন? ভূত ভাবার কি আছে, তুই তো আসলেই একটা ভূত। আমিও মোটেও ভীতু না, কিন্তু তোরে দেখলে তো যে কেউ ভয় পেয়ে যাবে। পেতনি একটা। কি বললি? আমি পেতনি? তুই নিজে কি? তুই নিজে তো আস্ত একটা চুন্নি। এই ওয়েট ওয়েট, আপু তোর চুলগুলো এত ছোট লাগতেছে কেন? তুই কি হেয়ার কাটিং দিয়েছিস? চুল নাড়াচাড়া করতে করতে একটু ভাব নিয়ে বললাম, কালকে টিভিতে নায়িকা নাসরিনের এই হেয়ার কাটিং দেখে আমিও দিলাম। ভালো না? নায়িকা নাসরিন? কত বড় বেয়াদব মেয়ে দেখছেন, কিভাবে দাঁত বের করে হাসতেছে। একে তো রুমে নক করে ঢুকলো না, আবার ভয় দেখায় আমায়। এখন আবার আমার হেয়ার কাটিং নিয়ে হাসে। তোকে আমি এমন শিক্ষা দিব না, সারা জীবন মনে থাকবে। আপু তোকে পুরো বান্দরের মতো লাগতেছে। তুই নিজে কি, নিজেকে কখনো আয়নায় দেখেছিস? না দেখলে আমি বলে দিই কেমন। তোর চেহারা দেখতে পুরাই আলু পচা, ডিম পচা, লাল কুমির, সাদা কুকুর, কালো বিল্লি, নাগিনীর মতো দেখতে। ওফ আপু প্লিজ তোর ক্যাসেটটা একটু অফ কর। আচ্ছা আপু, আমার একটা কথা বলতো। কি? তোর জন্মের পর আমি কি তোর মুখে মধু দেয় নাই? কি জানি, আমার তো মনে নেই। কেন বলতো? না মানে তোর মুখ থেকে কখনো ভালো কথা বের হয় না, সবসময় তিতা তিতা কথা বের হয়, তাই আর কি। কি বললি? আমি তিতা তিতা কথা বলি? আমার মুখে ভালো কথা বের হয় না? তোকে তো আমি আজকে বলেই যেই ধরতে যাব, ওকে আর পাইকে দিল দৌড়। তানহা দৌড়াচ্ছে, পিছন পিছন আমিও দৌড়াচ্ছি, আর আম্মির পিছনে গিয়ে লুকায়। ওকে ধরার জন্য আম্মির আগে পিছনে দৌড়াচ্ছি। আসতে না আসতেই দুজনের ঝগড়া শুরু হয়ে গেল। আম্মি তোমার বড় মেয়ের মাথা তো তার সিরা, তাড়াতাড়ি পাবনা পাঠাই দাও। আল্লাহ জানে কবে আর কোন দিন কি অঘটন ঘটায়। আমি দেখছো কত বড় বেয়াদব, বড় বোনকে সম্মান করতে জানে না। আমি জানো আপু কার থেকে হেয়ার কাটিং দিছে? কার? নায়িকা নাসরিন। আচ্ছা হয়েছে, আর ঝগড়া করতে হবে না। দুইজনে ডিনার করতে আসো। তোমাদের বাবা তোমাদের জন্য ওয়েট করতেছে ডাইনিং টেবিলে। ডিনার করে যার যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। তারপর সবাই মিলে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন কলেজে যাওয়ার সময় হিজাব পরে নিলাম, আর নিজেরই এই হেয়ার কাটিংটা ভালো লাগতেছে না। বরাবরই আমার লম্বা চুল পছন্দ, তাই হিজাব পরে নিলাম। জিহা আমাকে হিজাব পরা দেখেই বলল, কি ব্যাপার, আমাদের নায়িকা আজকে হুজুর হলো যে? চুপ থাক, আমার ইচ্ছা হয়েছে আমি পড়ছি, তোর সমস্যা? আর এমনিতেও হিজাব পরা ভালো, বুঝছিস? আমি কখন বললাম খারাপ? এমনি জিজ্ঞাসা করলাম আর কি। আবার কথা বলিস? তোর মতো খিটখিটে আমার জীবনেও আর একটাও দেখি নেই। কি বললি শয়তানি? আমি খিটখিটে? আমি না, তুই খিটখিটে, তোর 14 গোষ্ঠী খিটখিটে। উফ, অসহ্য। জান্নাত, আনিশা, তন্নি মাঠে বসে আছে, আমি আর জিহা গিয়ে ওদের সাথে যোগ দিলাম। সবাই মিলে গল্প করতেছি, এমন সময় সেখানে জাহিদ ভাইয়ার আগমন। এই জাহিদ ভাইয়াটাকে আমার একদম ভালো লাগে না, কেমন করে যেন তাকায়, দেখলেই ইচ্ছা করে দুইটা চড় দেই। লুচ্চা কনেনকার। হাই, কেমন আছো সবাই? হ্যালো ভাইয়া। ভালো, আপনি? ভালো, আপনি? আমি আজকে অনেক ভালো। কেন ভাইয়া, আজকে কোনো স্পেশাল কিছু আছে কি? হুম। তা কি সেই স্পেশাল কথা, আমরা কি শুনতে পারি? অবশ্যই। বলুন বলুন। আসলে আজকে আমি আমার মনের মানুষকে আমার মনের কথাগুলো বলবো। একটু ওয়েট করো, কিছুক্ষণ পর জানতে পারবে। তারপর জাহিদ ভাইয়া আমার সামনে এসে হাঁটু বোটে বসে কতগুলো ফুল আমার দিকে এগিয়ে দিয়ে বলল, ফারহা, তুমি কি আমার রাত জাগা সেই স্বপ্ন হবে যেটা দেখে আমি আমার সারা জীবন কাটাতে পারবো? তুমি কি আমার সেই পাখি হবে
যার সাথে উড়ে উড়ে আমি সারা পৃথিবী ঘুরে বেড়াবো। আই লাভ ইউ ফারহা, আই রিয়েলি লাভ ইউ। জাহিদ ভাইয়ের কথাগুলো শুনে আমার মাথায় যে বাজ পড়ল তা কিন্তু না। আমি আগেই আন্দাজ করেছিলাম যে লুচ্চাটা এমন কিছু একটা করবে। সবাই আমাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি বললাম, ভাইয়া আমি আপনাকে ভালোবাসতে পারবো না, কারণ আমি তো কখনো আপনাকে ওই চোখে দেখি নাই। আমায় ক্ষমা করবেন ভাইয়া। এইসব বলে যেই চলে আসতে যাব অমনি জাহিদ ভাইয়া আমার হাতটা ধরে ফেলে। রাগ আর কন্ট্রোল করতে পারলাম না, লাগিয়ে দিলাম জাহিদ ভাইয়াকে একটা থাপ্পড়। জাহিদ ভাইয়াকে যে গালে চড় দিয়েছি ওই গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। মুখের এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে তীব্র রেগে গেছে। কিন্তু তাতে আমার কি? আমি তো রেগে আছি। কোন সাহসে লুচ্চাটা আমার হাত ধরলো? তারপর বললাম, লুচুগিরি করার আর জায়গা পান না? আমার হাত ধরার সাহস আপনাকে কে দিয়েছে? নেক্সট টাইম এমন কাজ করলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, বুঝেছেন? তোর সাহস তো কম না, তুই আমার গায়ে হাত তুলেছিস। তোর মতো একটুখানি একটা মেয়ে আমার গায়ে হাত তুলেছে, তোকে তো আজ আমি ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলি। অনেক সময় হয়ে গেল, কিন্তু কোনো প্রতিক্রিয়া না দেখে আস্তে আস্তে চোখ খুলে যা দেখলাম তা দেখে আমি তো পুরাই আস্তে আস্তে চোখ খুলে দেখি রাহাত স্যার লুচু জাহিদ ভাইয়ার হাতটা ধরে আছেন আর রাগী চোখে তাকিয়ে আছেন ওনার দিকে। এবার জোরে চিৎকার করে বললেন, এখানে কি হচ্ছে এসব? এইটা তোমাদের পড়ালেখা করার জায়গা, মারামারির জায়গা না, বুঝেছ? জাহিদ, তুমি ছেলে হয়ে একটা মেয়ের গায়ে হাত তোলো কিভাবে? লজ্জা করে না তোমার? স্যার ও আমায় চুপ, একদম চুপ, একটাও কথা বলবা না। চুপচাপ যে যার ক্লাসরুমে চলে যাও। স্যার যাও। আর শোনো, নেক্সট টাইম যেন এমন কিছু না হয়, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না, মনে থাকে যেন। জাহিদ ভাইয়া আমার দিকে রাগী চোখে তাকিয়ে চলে গেলেন। আমি ভয়ে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। তোমাকেও বলি হারি, সব জায়গাতে পেঁচাল না করলে তোমার পেটের ভাত হজম হয় না, তাই না? এখন এমন ভাব করছো যেন ভাজা মাছটা উল্টেও খেতে জানো না। যাও, ক্লাসে যাও। ভেঙচি কেটে চলে আসলাম। তারপর আমি ক্লাসে চলে আসলাম। জিহা আমার পেছন পেছন চলে আসলো। ফারহা, তোর কিন্তু জাহিদ ভাইয়াকে চড় মারাটা উচিত হয়নি। তার মানে তুই কি বলতে চাচ্ছিস? শয়তানটা আমার সাথে লুচুগিরি করবে আর আমি কিছুই বলবো না? তাও উনি এমন ভাবে তাকিয়েছিল তোর দিকে, আমার তো এখনো ভয় করছে, না জানি আবার কি করে। এইবার যদি কিছু করে তাহলে ওই ফাজিলের মাথাটা কেটে হাতে ধরিয়ে দেব। তবে যাই বলিস না কেন, রাজ স্যার কিন্তু তোকে বাঁচাতে হিরোর মতো এন্ট্রি নিয়েছে। আমি তো পুরোই ফিদা। ওরে বজ্জাত মাইয়া, বাঁচালো আমায় আর ফিদা হলি তুই? আর শোন, রাহাত স্যারের দিকে একদম নজর দিবি না, বুঝেছিস? কেন রে? তোরা তো জানতে হবে না। এই ফারহা, বল না প্লিজ প্লিজ। যা ভাগ এখান থেকে। ঢং। তারপর ক্লাস শুরু হয়ে গেল। যথারীতি সময়ে রাহাত স্যার ক্লাসে এলেন। আজকে HTML নিয়ে আলোচনা করতেছেন, কিন্তু আমার মাথায় আগামাথা কিছুই ঢুকতেছে না। তাই আমি ওইদিকে মাথা না দিয়ে বসে বসে খাতায় ছবি আঁকতেছি। ফারহা, আমি পড়াচ্ছি আর তুমি পড়ায় মনোযোগ না দিয়ে খাতায় কি লিখতেছো? আসলে স্যার আমি তো খাতা নিয়ে এদিকে আসো। আসলে স্যার হয়েছে কি, তাড়াতাড়ি নিয়ে আসো। খাতা নিয়ে স্যারের কাছে গেলাম। এইটা কি? কেন স্যার, ছবিটা ভালো না? অবশ্যই আপনাকে বলতে হবে না, আমি এমনিতেও জানি যে আমি অনেক ভালো ছবি আঁকি। এইটা ছবি, তাও আবার সুন্দর। এর থেকে তো রাক্ষসের চেহারা আরো একটু ভালো। রাক্ষসী তো। স্যার না জেনে বলে দিলেন রাক্ষসের মতো। আপনি যদি জানতেন যে এটা আপনার ছবি আঁকছি তাহলে কি মজাই না হতো। মানে? কিছু না স্যার, কিছু না। বাই দ্য ওয়ে,
তোমার এই সব ফালতু আর্ট ক্লাসে করবে না। যাও নিজের সিটে যাও, আর মনোযোগ দিয়ে ম্যাথগুলো বোঝার চেষ্টা করো, বুঝেছো? জি স্যার। শয়তান একটা, কই একটু প্রশংসা করবে তা না, বলে কি না ফালতু আর্ট। চুপচাপ বসে পড়া মনোযোগ দিলাম। যদিও কিছু বুঝতেছি না, তাতে আমার কি, আমি তো মনোযোগী। ক্লাস শেষ করে স্যার চলে গেলেন। টিফিন আওয়ারে জিহা, জান্নাত, তন্নি ক্যান্টিনে যাওয়ার জন্য ডাকতেছে। আমি বললাম, তোরা যা, আমি ওয়াশরুম থেকে এসে তারপর আসতেছি। একা একা যাবি নাকি? আমিও যাই তোর সাথে। আরে না, লাগবে না, তুই যা, আমি এক্ষুনি চলে আসব। আচ্ছা, তাড়াতাড়ি চলে আসিস কিন্তু। হুম। তারপর ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে ক্যান্টিনে যাচ্ছিলাম, হঠাৎ পেছন থেকে কে যেন আমার মুখ চেপে ধরলো। তারপর জোর করে টেনে টুনে স্টোর রুমে নিয়ে এসে মুখ থেকে হাতটা সরিয়ে নিল। উফ, বাঁচলাম। আর কিছুক্ষণ হলে দম বন্ধ হয়ে যাচ্ছিল। পিছন ফিরে তাকিয়ে আমি পুরোই অবাক। শয়তান জাহিদ ভাইয়াটা দাঁড়িয়ে আছেন আর আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে পাগলের মতো হো হো করে হাসতেছে। ওনাকে দেখে আমার রাগ চরমে উঠে গেল। আপনার সাহস কি করে হয় আমাকে এইখানে নিয়ে আসার? আপনার লজ্জা করে না? ডার্লিং, তুমি আমার সাহসের কি দেখেছো? সাহস তো তোমায় এখন দেখাবো। আর আর যেন কি বললা? লজ্জা? এটা আমার বরাবরই একটু কম। আপনি জানেন না আপনি আমায় এখানে নিয়ে এসে কত বড় ভুল করেছেন। এর মাসুল কিন্তু আপনায় গুনতেই হবে। বাহ, গলার জোরে এখনো কমে নাই দেখছি। সমস্যা নেই, তোমার এই ধারালো মুখ আমি এখনই ভোঁতা করে দিব। তখন তোমার গলা না নেমে যাবে কোথায়? সকালের থাপ্পড়টার কথা এত তাড়াতাড়ি ভুলে গেলেন? থাপ্পড়টা মনে হয় আস্তে হয়ে গেছে, তাই না? সমস্যা নেই, এখন আর একটা দিয়ে উসুল করে দেব, কেমন? কথাটা বলায় জাহিদ ভাইয়ার চোখ থেকে যেন আগুনের লাভা বের হচ্ছে। জোরে আমার দুই বাহু ধরে দেয়ালের সাথে চেপে ধরে। এত জোরে চেপে ধরেছেন যে ব্যথায় আপনা আপনি চোখের পানি পড়তেছে। না, ভুলি নাই। আর ভুলি নাই বলেই তোকে এখানে নিয়ে আসছি প্রতিশোধ নেওয়ার জন্য। তোকে আজকে আমি বুঝিয়ে দিব যে জাহিদ খানের গায়ে হাত তুলে তুই কত বড় ভুল করেছিস। তোর এমন অবস্থা করব, দ্বিতীয়বার জাহিদ খানের সাথে এমন ব্যবহার করার কারো বাপেরও সাহস হয় না। ওনার এক একটা হিংস্র বাক্য আমার বুকের ভেতরে মোচড় দিয়ে উঠতেছে। রীতিমতো ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। নিজেকে সামলে নিয়ে বললাম, দেখুন আপনি এটা ঠিক করছেন না, আমি কিন্তু এবার চিৎকার করব। কর চিৎকার, আমি কি নিষেধ করছি নাকি? যত পারিস চিৎকার কর, কিন্তু দুঃখের বিষয় কি জানিস? তোর চিৎকারে কেউ সাড়া দিবে না। কেন বলতো? কারণ স্টোর রুমের ওইদিকে কেউ আসে না। তোকে আজকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না, এমনকি তোর আশিক ছাড়ো না। তখন তো সবার সামনে হিরোগিরি দেখিয়ে গেল। দেখি তোকে কিভাবে আমার হাত থেকে বাঁচাই। সত্যি তো, সচরাচর স্টোর রুমের এইদিকে কেউ আসে না। স্যারের কথা বলায় বুকের ভিতর হাহাকার করে উঠল। চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। জানি না কেন, কিন্তু আমি এখন কি করব? কিভাবে এই জানোয়ারের হাত থেকে রক্ষা পাবো আমি জানি না। আমি সত্যিই কিছু জানি না। কান্না করতে করতে কাঁপা কাঁপা গলায় বললাম, কি কি করবেন আপনি আমার সাথে? তোতলাচ্ছিস? বাহ, খুব ভালো। এত তাড়াতাড়ি তোর গলার আওয়াজ ছোট হয়ে গেল। ধানি লঙ্কা থেকে ডিরেক্ট ভিজে বিড়াল হয়ে গেলি। আচ্ছা, তাহলে এইবার মূল পয়েন্টে আসা যাক। এই বলে তিনি শয়তানি একটা হাসি দিয়ে আমার দুই হাত ওনার এক হাতের মধ্যে মুষ্টিবদ্ধ করে রাখেন। অন্য হাত দিয়ে আমার স্কার্ফ আর ওড়নাটা খুলে ফেলে দিলেন।
আমি অনেক চেষ্টা করার পরও হাত ছাড়াতে ব্যর্থ হই। তাই পা দিয়ে লুচ্চাটার পায়ে একটা পাড়া দিলাম। ব্যথা পেয়ে ছেড়ে দিলেও এতে উনি আরও ক্ষেপে গিয়ে আমায় একটা জোরে থাপ্পড় দেন। এত জোরেই থাপ্পড়টা মারেন যে তাল সামলাতে না পেরে পড়ে যাই এবং টেবিলের কোণায় লেগে অনেকটা কেটে যায়। জাহিদ লুচ্চাটা এক পা করে এগিয়ে এসে আমার উপর হিংস্র জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ে। আমি অসহায়ের মতো চিৎকার করছি আর কান্না করছি। মনে হচ্ছে আমার জীবনটা কেউ কেড়ে নিচ্ছে, কারণ একটা মেয়ের কাছে জীবনের চেয়েও যে তার ইজ্জতের মূল্যটাই 1000 গুণ বেশি। জাহিদ ভাইয়া ক্ষুধার্ত জানোয়ারের মতো আমার উপর ঝাঁপিয়ে পড়েছে। শয়তানটাকে অনেক ধাক্কা দিচ্ছি, কিছুতেই কিছু হচ্ছে না। নিজেকে রক্ষা করার চেষ্টা করছি আর জোরে জোরে কান্না করছি, কিন্তু চার দেয়ালের মাঝে কেউ আমার আর্তনাদ শুনতে পাচ্ছে না। তবে কি নিজের শেষ রক্ষা করতে পারবো না আমি? এইভাবে একটা শয়তানের কাছে নিজেকে সঁপে দিতে হবে। অন্যদিকে অফিসে বসে কাজ করছিলাম, কিছু ফাইল টেবিলে খুঁজে পাচ্ছি না। ফাইলগুলো তেমন ইম্পর্টেন্ট না হওয়ায় স্টোর রুমে রেখে দিয়েছে হয়তো, কিন্তু আমি এই কলেজে নতুন হওয়ায় ফাইলগুলো আমার দরকার ছিল। তাই আমি স্টোর রুমের দিকে আসি। দরজা খুলতে যাব এমন সময় দরজার দিকে তাকিয়ে দেখি দরজা ভিতর থেকে বন্ধ। এখানে তো কেউ নেই, ভিতর থেকে বন্ধ হবে কিভাবে? তার মানে ভিতরে কেউ আছে, কিন্তু এ সময় এখানে কে আসবে? আর আসলেও বা ভিতর থেকে লক কেন করবে? এইসব ভাবছি, হঠাৎ একটা মেয়েলি কণ্ঠের চিৎকার আমার কানে ভেসে আসলো। চিৎকারটা রুমের ভেতর থেকে আসলো না তো? নিজেকে ওই অমানুষের হাত থেকে বাঁচাতে আমি ব্যস্ত। হঠাৎ মনে হলো কেউ দরজাটা ধাক্কা দিচ্ছে। কিছুক্ষণ পর দরজা খুলে যায়। দরজার সামনে রাহাত স্যারের মুখটা দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলি। আমি আর তাকিয়ে থাকতে পারলাম না, চোখটা বন্ধ হয়ে গেল। আমি দরজায় অনেকবার বাড়ি দেওয়ার পরও দরজা না খোলায় সময় নষ্ট না করে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেই। কয়েকবার ধাক্কা দেওয়ার পর দরজাটা খুলে যায়। দরজা খুলে আমার চোখ ফারহা আর জাহিদের উপর পড়ে। ফারহা আর জাহিদকে এই অবস্থায় দেখে আমার মাথায় যেন রক্ত উঠে গেল। দৌড়ে গিয়ে জাহিদের শার্টের কলার ধরে দাঁড় করিয়ে নাক বরাবর একটা ঘুষি দিলাম। তোর সাহস কী করে হয় ওর সাথে এমন করার? স্যার, আপনি এখান থেকে চলে যান, তা না হলে কিন্তু আপনার জন্য ভালো হবে না। আমার ভালো খারাপ নিয়ে তোকে ভাবতে হবে না, আমি আজ তোর কী অবস্থা করি সেটা নিয়ে ভাব। এই বলে মারা শুরু করে দিলাম। মারতে মারতে অবস্থা একদম খারাপ হয়ে গেছে। মার খেয়ে ও পড়ে আছে। আমি তাড়াতাড়ি ফারহার কাছে গেলাম। ফারহা, এই ফারহা, ফারহা, এই ফারহা, চোখ খুলো ফারহা। আমি আর দেরি না করে কোলে করে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য বের হলাম। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। ওর ফ্রেন্ড জিহা দৌড়ে আসে আমাদের কাছে। স্যার, ফারিয়ার কি হয়েছে? ওর ওই রকম অবস্থা হলো কিভাবে? ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে মেবি। জিহাকে সবটা খুলে বললাম। হসপিটালে নিয়ে যেতে হবে তাড়াতাড়ি। আমিও ওই ভয়টাই পাচ্ছিলাম, ওকে একা যেতে নিষেধ করলাম, কিন্তু ও আমার একটা কথা না শুনে একা চলে গেল। ওই ব্যাটা জাহিদকে তো ইচ্ছা করতেছে লাত্তি মেরে ওকালটা ফাটিয়ে দেই। থাক, তোমায় আর কষ্ট করতে হবে না, আমি ওকে উচিত শিক্ষা দিয়েছি। আচ্ছা, দেরি হয়ে যাচ্ছে, ওকে তাড়াতাড়ি নিয়ে যেতে হবে। স্যার, আমিও যাব আপনার সাথে। আর কথা না বাড়িয়ে বললাম, আচ্ছা চলো। জিহা ফারহাকে নিয়ে পিছনের সিটে বসে আর আমি ড্রাইভ করছি। হসপিটালে আনার পর কিছু নার্স ওকে ইমার্জেন্সিতে নিয়ে যায়। কিছুক্ষণ পর ডক্টর বের হয়। ফারহান, কি অবস্থা? ও ঠিক আছে তো? ভয় পাওয়ার কিছু নেই, একটু ভয় পেয়েছে তাই অজ্ঞান হয়ে গেছে। আমি ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, জ্ঞান ফিরতে একটু সময় লাগবে। আপনারা চাইলে
এখন বাসায় নিয়ে যেতে পারেন। আচ্ছা। তারপর জিহার সাহায্য নিয়ে ফারহাদের বাসার ঠিকানায় আসি। কলিং বেল চাপতেই একটা মহিলা এসে দরজাটা খুলে দেয়। মনে হয় ফারহার আম্মু হবে। দরজা খুলে ফারহাকে এই অবস্থায় আমার কোলে দেখে চোখ বড় বড় করে তাকায়। উনি কাছে এসে ফারহার মুখে হাত দিয়ে বলে, ফারহা, এই ফারহা, আমার ফারহা কথা বলছে না কেন? কি হয়েছে আমার মেয়েটার? উনি কান্না করতেছেন। আরে আন্টি, আপনি শান্ত হন, তেমন কিছু হয় নাই, জাস্ট একটু ভয় পেয়েছে, তাই অজ্ঞান হয়ে গেছে। চিন্তা করবেন না, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে, কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে আসবে। কি করে হলো এসব? আগে ওকে রুমে রেখে আসি। সত্যি তো? মেয়ের অবস্থা দেখে তো আমি ফুলেই গেছি। আসো, ভেতরে আসো। তারপর ওনাকে অনুসরণ করে ফারহার রুমে আসলাম। রুমে ঢুকে আমি পুরাই অবাক। এ মেয়ে তো দেখি পুরাই বাচ্চা। খাটের ওপর 4-5টা টেডি বিয়ারও রাখা। পড়ার টেবিলেও অনেকগুলো ছোট্ট ছোট্ট পুতুল রাখা আছে। বেশি অবাক হলাম তখন, যখন শোয়ানোর জন্য বালিশটা ঠিক করছিলেন ফারহার আম্মু। বালিশের নিচে অনেকগুলো চকলেট রাখা আছে। ফারহাকে শুয়ে দিলাম। তারপর জিহা আমাকে ফারহার আম্মুর সাথে পরিচয় করিয়ে দিল। আমাদের তিনজনের মাঝে কৌশল বিনিময়ের পর জিহা বলল, আন্টি, আমরা এখন আসি তাহলে। আর হ্যাঁ, ওর জ্ঞান ফিরলে সাথে সাথে আমাদের কল করে জানাবেন কিন্তু। সে কি রে, এটা কেমন কথা? মুখে কিছু না দিয়ে চলে যাবি? আমি কিছুতেই তোমাদের নাস্তা না করে যেতে দেব না। আসলে আন্টি, আজকে আমার হাতে একদম সময় নেই। আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। অন্য একদিন এসে খেয়ে যাব, কেমন? আন্টি, আমারও কিছু গুরুত্বপূর্ণ ক্লাস বাকি আছে, তাই এখন যেতে হবে। পরে এসে ফরিয়াকে দেখে যাব। আরে আচ্ছা ঠিক আছে, এখন যেতে দিচ্ছি, অন্য একদিন কিন্তু আসতেই হবে। আমি আর জিহা ফারহাদের বাসা থেকে কলেজে চলে আসলাম। আস্তে আস্তে করে চোখটা খুললাম চারপাশটা দেখার জন্য। উঠে বসে যাব, কিন্তু পারতেছি না। মাথাটা অনেক ভারী লাগতেছে আর কেমন জানি ঘুরতেছে। কিছুক্ষণ আগের কথা মনে পড়তেই একটা চিৎকার দিলাম। চিৎকার শুনে আম্মি রান্নাঘর থেকে দৌড়ে চলে আসলেন। তোর জ্ঞান ফিরলো কবে? আর এইভাবে চিৎকার করছিস কেন? আবার কোনো খারাপ স্বপ্ন দেখেছিস? তোর এখন কেমন লাগতেছে? উফ আম্মি, সবগুলা একসাথে বললে কোনটা ছেড়ে কোনটার উত্তর দিব? আচ্ছা আম্মি, আমি এখানে কি করে আসলাম? মানে আমি তো কলেজে ছিলাম, তাই না? তুই নাকি ভয় পেয়েছিস, যার ফলে অজ্ঞান হয়ে গিয়েছিলি। জিহা আর রাহাত তোকে বাসায় দিয়ে গেছে। জিহা আর মানে রাহাত কে? রাহাত কে মানে তোদের আইসিটি টিচার। আর কে? ছেলেটা কিন্তু অনেক ভালো। আজকালকার যুগে এমন ছেলে পাওয়াই যায় না, যে মেয়েদের এত সম্মান করে। আচ্ছা যাই হোক, তুই রেস্ট নে, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। আমি চলে গেল আর আমি আজকে আমার সাথে ঘটে যাওয়া কথাগুলো ভাবতেছি। পৃথিবীতে যেমন জাহিদ ভাইয়ের মতো নরপিশাচ আছে, তেমনি রাহাত স্যারের মতো ভালো মানুষও আছে। তাই না হলে পৃথিবীটা অনেক আগেই ধ্বংস হয়ে যেত। রাহাত স্যারের যে রাগের ভিতরেও এমন একটা ভালো মানুষ, আজকের ঘটনা না ঘটলে তো বুঝতেই পারতাম না। আব্বু ঠিকই বলে, খারাপ না থাকলে নাকি মানুষ ভালোর কদর বুঝে না। আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্যই করেন। বারান্দায় দাঁড়িয়ে আছি, আমার সাথে ঘটে যাওয়া ঘটনার কথা ভাবতেছি। হঠাৎ মনে হলো কেউ আমায় পেছন থেকে জড়িয়ে ধরেছে, আর আমার জামাটা 1 ফোঁটা 2 ফোঁটা পানি গড়িয়ে ভিজে যাচ্ছে। হাত ধরে পেছন থেকে সামনে এনে দেখি তানহা মাথা নিচু করে দাঁড়িয়ে কান্না করতেছে। আমি ওর মুখে হাত দিয়ে বললাম, ওলে বাবালে, কি হলো আমার পেতনিটার? আরে বাবা, কি হয়েছে বলবি তো? মুখটা এইরকম প্যাঁচার মতো বন্ধ করে রাখলে
বুঝবো কিভাবে? বল না কি হয়েছে আমার বাবুটার? এইবার ও একটু শব্দ করে কান্না করে দিল। আপু তুই ঠিক আছিস তো? এইটা বলে আমাকে জড়িয়ে ধরে আমি ওকে জড়িয়ে ধরলাম। আরে পাগলি, এভাবে কান্না করছিস কেন? দেখ আমি একদম ঠিক আছি, কিছু হয় নাই আমার। ওকে আস্তে করে ছাড়িয়ে দু হাত দিয়ে চোখের জল মুছে দিলাম। তানহা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এই যে তাকা আমার দিকে, তাকা। মুখটা উঁচু করে ধরলাম। দেখ আমার কিছুই হয় নাই। আমি যখন ফোন করে বললো তুই কলেজে অজ্ঞান হয়ে গেছিস, তখন জানিস আমার কতখানি কষ্ট লেগেছে। আমি স্কুল থেকে কিভাবে আসছি নিজেই জানি না। হইছে হইছে, এইবার কান্না থামা। কেঁদে কেঁদে তো চোখের জল নাকের জল সব এক করে ফেলেছিস। জানিস তোকে না কাঁদলে পুরাই পেতনির মতো লাগে। এখন তোকে দেখে আমি তো আরো ভয় পেয়ে যাচ্ছি। আচ্ছা শোন, তোকে একটা অ্যাডভাইস দেই। কি অ্যাডভাইস? তোর বিয়ের সময় একদম কাঁদবি না। কাঁদলে কিন্তু দেখিস তোর জামাই তোরে রেখা পালায় যাবে গা। কলেজে ঢুকে যা দেখি আমার মাথা পুরাই গরম হয়ে যায়। আমার বুকের ভিতর একটা মোচড় দিয়ে উঠল। জিহা ভয়ে আমার হাতটা চেপে ধরল। গেটের সামনে জাহিদ ভাইয়া দাঁড়িয়ে আছে, হাতে মুখে অনেক জায়গায় ব্যান্ডেজ করা। ওনাকে দেখে আগের কথা মনে উঠতেই রাগ, ঘৃণা, ভয় তিনটাই কাজ করছে মনের ভিতর। আপনি আমি আসলে আপনি কেন আবার এসেছেন? এত কিছু করার পরও আপনার শান্তি হয় নাই? কেন আমার লাইফটা হেল করে দিচ্ছেন? কি দোষ করেছি আমি আপনার? কেন আপনি আমার সাথে এমনটা করতেছেন? ফারহা, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমায় মাফ করে দাও প্লিজ। ক্ষমা? ফারহা, আমি জানি আমি অনেক বড় ভুল করেছি। এই ভুলে হয়তো কোনো ক্ষমা হয় না, তাও আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। রাহাত স্যার আমার চোখ খুলে দিয়েছে। আমারও তো বোন আছে, তাই না? আমি সত্যি অনেক বড় ভুল করেছি। জানো, আজকে 2 দিন এই অপরাধ বোধটা আমার খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। হসপিটালে আমার একটা দিন কতটা যন্ত্রণায় থেকেছি, নিজেকে কতটা অপরাধী মনে হয়েছে তোমাকে বলে বোঝাতে পারবো না। যখন শুনলাম তুমি আজকে কলেজে আসছো, নিজেকে আর ধরে রাখতে পারলাম না। আমার এই অবস্থায় হসপিটাল থেকে আসতে দিচ্ছিল না, কিন্তু আমি জোর করে চলে আসছি। ওয়েট, আপনি জানলেন কিভাবে আজকে আমি কলেজে আসব? একটু চেপে গিয়ে, সেটা না হয় পরে একদিন বলবো, কিন্তু এখন প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আপনি যেই অপরাধ করেছেন তার কি কোনো ক্ষমা আছে? একটা মেয়ের সবচেয়ে মূল্যবান সম্পদ ছিনিয়ে নিতে চেয়েছেন, তারপর আপনি ওর কাছ থেকে ক্ষমা আশা করছেন? আপনি চলে যান এইখান থেকে। আমি সত্যি অপরাধ বোধ নিয়ে বাঁচতে পারবো না। আজকে তুমি একা আমাকে এই অনুতাপ থেকে রক্ষা করো, আর না হয় আমি নিজেই নিজেকে মুক্ত করব। কি 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 করবেন আপনি? তুমি যদি আমায় ক্ষমা না করো তাহলে আমি সুসাইড করব। এটা ছাড়া আমার কাছে আর কোনো অপশন নেই। সত্যি আমি মুক্তি পেতে চাই। না, সুইসাইড করতে হবে না। আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরেছেন এটাই অনেক। তুমি আমায় ক্ষমা করেছো তো ফারহা? করেছি। মনে মনে এই খাটাসটা এরকম শয়তান মার্কা হাসি দিচ্ছে কেন? ওর কি আবার কোনো মতলব আছে নাকি? কি জানি বাবা, এই ফারহাওটাও না। কি দরকার শয়তানের সাথে এত ভাব করার? ধরছাই। সত্যি? সত্যি। প্রমাণ করো। কিভাবে? ফ্রেন্ডস হয়ে। ওকে। থ্যাঙ্কস। উফ জিহা, কি হলোটা কি? এইভাবে চিমটে দিচ্ছিস কেন? সব চামড়া তুলে নিবি নাকি? আরে ফারহা, তোর মাথার
সব তার ছিঁড়ে গেছে নাকি? তুই এই শয়তানটাকে ক্ষমা করলি তো করলি, আবার ফ্রেন্ডও বানালি। আরে বাবা, উনি তো ওনার ভুলটা বুঝতে পেরেছেন, তাই ওনাকে আমার আরেকটা সুযোগ দেওয়া দরকার। তাছাড়া জানিস না, পাপীকে নয় পাপকে ঘৃণা করতে হয়। রাখ তোর বড় বড় কথা, দেখবি এর জন্য কিন্তু তোকে পরে পস্তাতে হবে, মনে রাখিস। আরে তুই কি ব্যাপার, তোমার কি ফুসুর ফাসুর কি আজকে শেষ হবে? বলেন। মনে মনে শয়তান তোকে বলতে হবে, ইচ্ছা করতেছে 2টা লাঠি দিয়ে উগান্ডা পাঠাই দিতে। আচ্ছা, তোমার ক্লাসে যাও, আমার হসপিটালে যেতে হবে। বাই বাই। ফারহা, তুই এটা কেন কাজ করলি? মানুষ মাত্রই তো ভুল, তাই না? আর উনি তো ওনার ভুল বুঝতে পেরেছেন। শুধরাইলে ভালো, তবে একটা কথা আছে কি জানিস, কুকুরের লেজ সারা জীবন সুরঙ্গের মধ্যে থাকলেও সোজা হয় না। আচ্ছা যাই হোক, এখন ক্লাসে চল। সেই ভালো, চল। আসার সময় অফিস রুমের সামনে রাহাত স্যারকে অয়ন স্যার দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে। রাহাত স্যার আজকে ব্লু শার্ট আর ব্ল্যাক প্যান্ট পরেছে, ফর্সা গায়ের রং, মুখে খোঁচা খোঁচা দাড়ি। কথা বলার সময় মুখে সবসময় সেই হাসিটা ঝুলিয়ে রেখেছে। হাইটটাও মাশাল্লাহ, সব দিক থেকেই অসম্ভব সুন্দর। মেয়েদের তো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হয়, যদি ছেলেদের মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ অনুষ্ঠিত হতো তাহলে আমাদের রাহাত স্যার ফার্স্ট হতেন। যাই হোক, বজ্জাতটাকে আমার খুব ভালো লাগে। কিরে, আজকে আর ক্লাসে যাবি না, নাকি দুনিয়ার সব এইখানে শেষ করে তারপর যাবি? দূর হও আপদ একটা, কত ভালো ভালো কথা ভাবছিলাম, মাঝখান থেকে উড়ে এসে জুড়ে বসে আমার ভাবনায় পানি ঢেলে দিলি। আজিব, তো ক্লাস যাবি না? তোর পকপাকানির জন্য যেতে পারছি কই। অসহ্য। আচ্ছা চল। স্যারের পাশ দিয়ে আসলাম যাতে একটু অসুস্থতা নিয়ে জিজ্ঞেস করে, কিন্তু একে পাশ দিয়ে আসলাম, কেমন আছি জিজ্ঞেস করা তো দূরের কথা, একবার তাকালেও না। ওই দিন আমাকে ওইরকম অবস্থায় রেখে এলো, একটু খোঁজ তো নিল না, এখনো একটু জিজ্ঞেস করতেছে না। বজ্জাত হাতি বিল্লি, তোকে ইচ্ছে করতেছে কুড়াল দিয়ে কুপিয়ে কুপিয়ে রোদে শুকিয়ে শুটকি বানিয়ে কুকুরে খাওয়াই। শয়তান, দেখবি তোর বিয়ে হবে না, হলেও তোর বউ টাক্কু হবে, টাক্কু। দেবত্রী। মাথায় এক বালতি রাগ নিয়ে ক্লাসে চলে এলাম। ক্লাসে ঢুকতেই সবাই আমাকে ঘিরে ধরলো। ওই দিন কি হয়েছিল, কেন আমি অজ্ঞান হয়ে গেছিলাম, কে কি করেছিল আমার সাথে, রাহাত স্যার কিভাবে দেখলেন, ইভেন অনেকেই আমার উপর জেলাস যে রাহাত স্যার আমায় কোলে নিয়েছে। সবাই একসাথে এত প্রশ্ন করছে যে মেজাজটাই খারাপ করে দিচ্ছে। উফ, অসহ্য। সবাই একসাথে এত প্রশ্ন করলে কোনটা ছেড়ে কোনটার অ্যান্সার দেব? আর তাছাড়া তোদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? পড়তে আসছিস পড়, এত কিছু জেনে তোদের কাজ নাই। আরে বল না, কি হয়েছে? আবার করছিস, তাও আবার রাহাত স্যারের কোলে? কেন রে, কলেজে কি আর কোনো মানুষ ছিল না? কিরকম পোড়া পোড়া গন্ধ পাচ্ছি, তোরা কেউ পাচ্ছিস নাকি রে? এই ফারহা, একটু বল না প্লিজ। চুপচাপ এইখান থেকে তোরা যাবি নাকি? আমাকে কিছু করতে হবে। আর তোরা তো জানিস, আমি যদি একবার কিছু করা শুরু করি তাহলে তাহলে কি করব আমার থেকে তোরাই ভালো জানিস। এইটা বলার সাথে সাথে সবাই এক এক করে ভেগে গেছে, ভয় পেয়েছে। আমার কতগুলো গুণ আছে যেগুলোর জন্য এই প্রাণীগুলা আমাকে এত ভয় পায়। তারপর ক্লাস শুরু হলো। এক নাগার ক্লাস করতে যে কত বোর লাগে, যারা করে তারাই বোঝে। অসহ্য,
এইবারের ক্লাস রাহাত স্যারের। উনি আসলেন, এসেই হোমওয়ার্কগুলোর কথা বলতেছেন। আজকে যারা যারা হোমওয়ার্ক করো নাই তারা সবাই দাঁড়িয়ে যাও। আমি কিন্তু চেক করব। পরে যদি দেখি যে হোমওয়ার্ক না করে বসে আছো তাহলে কিন্তু অনেক বড় শাস্তি পেতে হবে। আমি দাঁড়াবো? না থাক, দাঁড়ানো লাগবে না। বা স্যার তো জানে আমি অসুস্থ ছিলাম, কলেজে আসি নাই। আর তাছাড়া এতজনের মাঝখান থেকে খুঁজে বেরও করতে পারবে না। আমি বরং অন্য একটা খাতা খুলে বসে থাকি। যদি ধরা না পড়ি তো ভালোই। কেউ দাঁড়াচ্ছ না, সবাই বসে আছো, তার মানে সবাই হোমওয়ার্ক করে আনছো। গুড, ভেরি গুড। এই বলে এক এক করে স্যার সবার খাতা দেখতেছেন। অনেকক্ষণ দেখার পর এইবার আমার খাতা দেখতেছেন। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। এটা কি? চুপ করে আছো কেন? আমি কি বলতেছি কানে যায় না? অ্যানসার মি। স্যার আসলে আমি তো অসুস্থ ছিলাম, তাই এই 2 দিন কলেজে আসি নাই, তাই আর কি। আসছো কি আসো নাই এই কৈফিয়ত তো আমি চাই নাই। আমি বলেছিলাম যে যারা হোমওয়ার্ক করে নাই তাদের দাঁড়াতে বলেছি, তুমি দাঁড়াও নাই কেন? তাও আবার অন্য একটা লেখা বের করে বসে আছো। নিজেকে খুব চালাক মনে করো, তাই না?